প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রায় সকল সাহিত্যই হচ্ছে অনুবাদ সাহিত্য, আলোচনা করো। অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের জনক বলা হয় কেন? দেখেন, প্রশ্ন যেটাই হোক না কেন, আপনি যদি পুরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানেন, তাহলে প্রশ্ন যাই হোক না কেন আপনি উত্তর করতে পারবেন। আর যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না জানেন, তাহলে প্রশ্ন যাই হোক না কেন উত্তর করতে পারবেন না। এই জন্য আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পুরোপুরি আলোচনা করব। আপনারা এইটা শুনেই প্রশ্ন যেটাই হোক সেটার আনসার করবেন। দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা সাহিত্যের জনক, কিন্তু মূলত প্রকৃতপক্ষে কাউকে বাংলা সাহিত্যের জনক বলা যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে মূলত গদ্য সাহিত্যের জনক, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম আমাদের বাংলা সাহিত্যে বিরাম চিহ্ন প্রয়োগ করেন। এবং বিরাম চিহ্ন প্রয়োগ করার মধ্য দিয়ে, দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত বাংলা সাহিত্যে প্রথম বিরাম চিহ্ন প্রয়োগ করেছিলেন। বিরাম চিহ্ন প্রয়োগ করার মধ্য দিয়ে তিনি বাংলা ভাষাটাকে তার লাগাম টেনে ধরেন এবং অর্থটাকে সুস্পষ্ট করে। কারণ কোনো বাক্যে যদি বিরাম চিহ্ন প্রয়োগ করা না হয়, তাহলে সেই বাক্যে আপনি আপনার ইচ্ছা মতো থামতে পারেন। আর যখন আপনি আপনার ইচ্ছা মতো থামবেন, তখন বাক্যের অর্থ স্পষ্ট হবে না। কারণ যে যেখানে থামবে সেখানে বাক্যের অর্থ প্রকাশ করবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার কারণে ইংরেজি সাহিত্য থেকে প্রথম বিরাম চিহ্নটাকে টেনে নিয়ে আসলেন। দেখেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সংস্কৃত হিন্দু কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয় 1846 সালে, তারপর থেকেই মূলত তিনি বাংলা সাহিত্যে নিজেকে নিয়োজিত করেন। এবং 1847 সালে তিনি প্রথম লেখালেখি শুরু করেছিলেন। যদিও তার প্রথম গ্রন্থটা প্রকাশিত গ্রন্থ নয়, তিনি প্রথম রচনা করেছিলেন আপনার হচ্ছে বাসুদেব চরিত। এই গ্রন্থটি অপ্রকাশিত, এটাকে তিনি সম্পূর্ণ করতে পারেননি বা সম্পন্ন করেননি। কারণ এটা রচনা করতে গিয়ে তিনি দেখলেন, তিনি যদি নিজ থেকে নিজের চিন্তা ভাবনা থেকে সাহিত্য রচনা করতে যায়, তাহলে অনেক সময় লাগবে, এইভাবে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা যাবে না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চিন্তা করলেন অনুবাদ সাহিত্যের দিকে নজর দিতে, যে মনোযোগ মনোযোগ নিবেশ মনোনিবেশ করলেন অনুবাদ সাহিত্যে। কারণ পৃথিবীর অন্যান্য ভাষায় যে গ্রন্থগুলো জনপ্রিয়তা লাভ করেছে বা বিখ্যাত, সেগুলাকে যদি বাংলায় অনুবাদ করা যায়, তাহলে বাংলা ভাষাটা বেশ সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। এই জন্য উনি অনুবাদের দিকে নজর দিলেন এবং 1847 সালে তিনি তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি এটাই অনুবাদ করলেন। এটা অনুবাদ করলেন হিন্দি ভাষায় লাল্লুজি রচিত বৈতাল 25 থেকে। এবং এই বৈতাল 25 থেকে তিনি বাংলায় লিখলেন বেতাল পঞ্চবিংশতি। আর এই গ্রন্থেই তিনি প্রথম বিরাম চিহ্ন প্রয়োগ করেছিলেন। তাহলে দেখেন, তিনি এই গ্রন্থের প্রথম বিরাম চিহ্ন প্রয়োগ করে দিলেন। এই যে বিরাম চিহ্নের আবির্ভাব বাংলা সাহিত্যে হয়ে গেল। এরপর তিনি রচনা করেন শকুন্তলা। এই শকুন্তলা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুবাদ করেন সংস্কৃত ভাষায় কালিদাস পণ্ডিত রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। তাহলে দেখেন, কালিদাস পণ্ডিত রচনা করেছিল নাটক, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই নাটক থেকে রচনা করেছেন গল্প। তাহলে এই গল্পটাও অনুবাদ করা, কিন্তু অনুবাদ করা হলেও এই গল্পকে মৌলিক গল্প বলা যায়। কেন মৌলিক বলা যায়? কারণ শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম ছিল মূলত নাটক। সেই নাটক থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন গল্প। তাহলে নাটক থেকে যদি গল্প রচনা করা হয়, তাহলে সেটা মৌলিক। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রায় সকল গ্রন্থ অনুবাদ হলেও এগুলাকে আবার মৌলিক বলা যায়। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যের এক ধরনের বৈশিষ্ট্য বলতে পারেন। এবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার হচ্ছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলো, এগুলো পর্যালোচনা করে তিনি রচনা করলেন বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। এটাও এক জাতীয় অনুবাদ, অনুবাদ নয়, বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে এটা রচনা করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন সীতার বনবাস। এই সীতার বনবাস গ্রন্থটি তিনি রামায়ণ থেকে অনুবাদ করলেন। তাহলে দেখেন, এটাও কিন্তু অনুবাদ করা। এরপর তিনি ভ্রান্তি বিলাস নামক একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটি ইংরেজিতে উইলিয়াম শেক্সপিয়রের লেখা নাটক, সেই নাটক থেকে তিনি বাংলায় অনুবাদ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার সমগ্র জীবনে একমাত্র মৌলিক গ্রন্থ হিসেবে রচনা করেছিলেন প্রভাবতী সম্ভাষণ, যেটা 1892 সালে মৃত্যুর পরে প্রকাশিত হয়।